দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর রবি থেকে বৃহস্পতিবারের আয়োজন প্রচার হচ্ছে দুপুর 1টায়। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। কালো টাকা সাদা কর ফাঁকির বিরুদ্ধে গবেষণা ও তথ্য প্রকাশে কঠোর অবস্থানে থাকবে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। চাপ সমালোচনা থাকলেও অবস্থান থেকে সরবে না প্রতিষ্ঠানটি। 30 বছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নিজের কাজের প্রতিফলন সিপিডির মাঝে দেখতে পান তিনি। দেশের অর্থনীতি, রাজনীতি, জ্বালানি ও সামাজিক বিষয়সহ নানা ইস্যুতে 3 যুগ ধরে গবেষণা করে আসছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। 30 বছর পূর্তির আয়োজনে প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। নলেজ বেসড অ্যানালিসিসের মাধ্যমে পলিসি রিকমেন্ডেশন সুপারিশমালা তুলে ধরা। সিপিডির গবেষকরা বলেন, অর্থ পাচার, কালো টাকা সাদা ও কর ফাঁকি ইস্যুতে আগের মতোই বিরোধী অবস্থানে থাকবে প্রতিষ্ঠানটি। পরবর্তী গণতান্ত্রিক সরকারের কাছে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চান তারা। সিপিডির স্ট্যান্স অন কালো টাকা সাদা করা নিয়ে, এটা নিয়ে অনেকের অনেক রকম অবস্থান রয়েছে, কিন্তু আমরা আমাদের সেই যে জাস্ট সোসাইটির পয়েন্ট থেকে আমরা ওই একই জায়গায় রয়েছি যে আমরা কালো টাকা সাদার পক্ষে কখনো থাকবো না। শুধু কণ্ঠগুলো শুনেই না থেমে থাকেনি সিপিডি। এসডিজি প্ল্যাটফর্ম যেটা করেছে সেগুলোকে লিপিবদ্ধ করেছে, জনসমক্ষে তুলে নিয়ে এসছে, নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতেছে। সিপিডির গুরুত্ব তুলে ধরে আগামীতে তা অব্যাহত রাখার আহ্বান জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে কাজটা সিপিডিও করছে পার্টলি, যে এই যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টা আছে, এভরিডে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। প্রতিকূল পরিবেশে কাজ করায় সিপিডির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় আহ্বান জানান দেশের স্বার্থে কাজ করার। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। অনুষ্ঠানে সিপিডিকে পুঁজিবাজার নিয়ে আরো বেশি কাজ করার আহ্বান জানান অর্থনীতিবিদরা। CPD also trying to some research work on the capital market. ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নতুন করে নোট ছাপানো অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলবে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগের সরকার নোট ছাপিয়েছিল এস আলমকে টাকা পাচারের সুবিধা করে দিতে, আর অন্তর্বর্তীকালীন সরকার নতুন নোট ছাপিয়েছে ব্যাংকগুলোকে সহযোগিতা করতে। ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন, ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য। গেল 15 বছরে শেখ হাসিনা সরকার প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার করেছে। বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠিত কমিটির রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এই রিপোর্টকে যুগান্তকারী প্রতিবেদন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের অর্থনৈতিক ব্যাখ্যা উঠে এসেছে এখানে। এই শ্বেতপত্র শিক্ষার্থীদের পাঠ্য হওয়া উচিত। বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতির অনুসন্ধান করতে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। 3 মাস অনুসন্ধানের পর সে প্রতিবেদন বা শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয় রোববার। শ্বেতপত্রের সারমর্ম তুলে ধরে এর সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের দুর্নীতি, অর্থ পাচার এবং অর্থ কারচুপি আতঙ্কিত হওয়ার মতো। বাংলাদেশের এই উন্নয়নের পয়েন্টটাই কিন্তু একটা রাজনৈতিক প্রচারণার সবচেয়ে বড় অংশ হিসেবে ছিল। এইটারই সেই অর্থে যথার্থতায় আমরা উন্মোচন করার চেষ্টা করেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধসে পড়েছে, সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল হয়েছে, সরকারি অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বোঝা বেড়েছে, অনেক মোটা অঙ্কের ঋণ থেকে অর্থের মূল্য পাওয়া যায়নি। একটা বড় টাকা বাইরে চলে গেছে। আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন পরে এটা গিয়েছে। ট্রেড মানি লন্ডারিং বেশি হয়েছে। শ্বেতপত্রটিকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
যেটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ে পার্থক্য করতে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। বিগত সরকারের লুণ্ঠনের ঘটনায় ভয় পেয়ে নীরব ছিল অর্থনীতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো, মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এটা ঐতিহাসিক দলিল, জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রতিবেদন তৈরিতে সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছিল না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেয়া। শ্বেতপত্রের খসড়া প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সকালে এসব কথা বলেন তিনি। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে চূড়ান্ত শ্বেতপত্র প্রকাশিত হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, শ্বেতপত্রের চূড়ান্ত দলিলটি আপাতত খসড়া আকারে প্রকাশিত হয়েছে। কিছু পরিসংখ্যান পুনর্বিবেচনা করা এবং ভাষাগত সম্পাদনা শেষে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। এই শ্বেতপত্রের মালিকানা থাকবে বাংলাদেশ সরকারের। জনগণের কাছ থেকে তথ্য নিয়ে এই শ্বেতপত্র প্রস্তুত হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করা এবং ছাপিয়ে এটা বের করার জন্য। এটার সম্পাদনা মানে ভাষাগত সম্পাদনা, ওখানে দেখবেন ইংরেজি, আমেরিকান ইংলিশও আছে, আবার ব্রিটিশ ইংলিশও আছে। ওটার ভিতরে অনেক সময় বিলিয়নও আছে, কোনো সময় ক্রোড়ও আছে। এগুলোকে আমাদের সম্পাদনা করতে হবে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাতে চাই। আজকে আমরা সংবাদ বিশ্লেষণ করতে চাই অনিয়ম লুটপাটের অর্থনৈতিক শ্বেতপত্র। এই শিরোনামে আমরা ডক্টর দেবপ্রিয়র কথা শুনছিলাম। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, রিজওয়ান রহমান, একজন ব্যবসায়ী নেতা, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা স্বাগত জানাতে চাই রিজওয়ান রহমানকে। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি রিজওয়ান রহমান আপনাকে। আপনি হয়তো শুনছিলেন, আমরা শুরু থেকেই যে রিপোর্টটি দেখছিলাম এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় যে কথাগুলো বলছিলেন, আশা করি আপনি শুনতে পেয়েছেন। শুরুতেই আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইব যে এই যে অর্থনৈতিক শ্বেতপত্র, যেটিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও বলেছেন যে এটি আসলে একটা যুগান্তকারী প্রতিবেদন এবং এটি একসময় পাঠ্য হওয়া উচিত শিক্ষার্থীদের, এবং আমরা দেখেছি $16 বিলিয়ন প্রতি বছর পাচার হয়েছে, যেটি আসলে বলা হয়েছে। মোটা দাগে আসলে এটাই যদি বাস্তবতা হয়, সামগ্রিকভাবে আসলে আপনার কাছে শুরুতে একটু প্রতিক্রিয়াই জানতে চাইব এই শ্বেতপত্র নিয়ে। এই ধরনের রিপোর্টের প্রতিক্রিয়া দিতেও আমাদের সময় লাগবে জবাব দিতে, কেননা এরকম ভয়াবহ রিপোর্ট এটা আসলে আমাদের বলার কোনো ভাষা নেই। আর দুঃখের বিষয় এটাই যে আসলে এখানে নতুন কিছু নেই, কিন্তু এটাকে লিখিত আকারে আজকে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এটাকে বের করে এনেছে, আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। আমরা এগুলো নিয়ে ব্যবসায়ী সংগঠন বলেন, ব্যবসায়ীরা সবসময় বলে আসছিলাম যে এই যে কালো টাকা সাদা করার যে এই যে একটা মানে বিধান রেখেছিল সরকার, তার কারণেই আজকে এ ধরনের কালো টাকা বাজারে ঘুরে বেড়াচ্ছে। একটা বিশাল একটা শ্যাডো ইকোনমি তৈরি হয়েছে। তারপর মাঝে মাঝে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বন্ধ করে দেওয়ার কারণেই তখন এই টাকাটা আমাদের আভ্যন্তরীণ অর্থনীতিতে ঘোরাতে পারছিল না। তখনই তারা এইসব টাকা পাচার করে বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে নিয়ে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে বলেন। এগুলো তো বহুদিন ধরে হয়ে আসছে এবং বহুদিনের পরিকল্পনা। এখানে কোনো ব্যবসায়ী বা কোনো ব্যাংক কাউকে একা দোষ দিলে হবে না। এখানে সরকার জড়িত ছিল, এখানে কেন্দ্রীয় ব্যাংক জড়িত ছিল, ব্যবসায়ীরা জড়িত ছিল, মানে সব জায়গা থেকে লোকদের একটা কোঅপারেশন ছাড়া এই ধরনের দুর্নীতি করা অকল্পনীয়। তো এখানে আসলে $16 বিলিয়ন বছরে পাচার হয়ে গেছে। এখন এইটা নিয়ে যদি আমি আবার এটাও বলবো, এইটা নিয়ে যদি আমরা আবার দীর্ঘ সময় গবেষণা আলোচনা করি, যেটা আমাদের প্রণয়ন কমিটির প্রধান যেটা উনি বললেন যে চোর ধরার কাজ আমাদের নয়, কি হয়েছে সেটা আমরা তুলে ধরলাম। তো অবশ্যই
এখন আমাদের প্রধান কাজ হবে এটা যেন চলমান না থাকে, ভবিষ্যতে যেন এটা না হয়, সেটার জন্য আমাদের কি কি করণীয় এবং সেটার জন্য আমাদেরকে যেভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি তো আসলে থেকে পড়েছি দেয়ালে পিঠ নিয়ে, মানে এই জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে তো আমরা সবাই, এটা সব ব্যবসায়ীদের দাবি এবং এটা ব্যবসায়ীদের জন্য শুধু নয়, এটা সবার জন্য। এটা আমাদের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর সবাই একটা জবাবদিহিতার একটা ভয় যার না থাকে, তার দুর্নীতির কোনো সীমা থাকে না। যার কারণে আজকে আমরা এই পরিণতিতে এসেছি। তবে হ্যাঁ, এখন আমাদের সামনে করণীয় কি কি, এগুলো নিয়ে যেটা আমাদের এই প্রণয়ন কমিটির চেয়ারম্যান যেটা বললেন, যে ওনারা আরো এটা ইনিশিয়াল ড্রাফট এবং ওনারা এখানে আরো বিস্তারিত কিছু রিসার্চ ব্যাকড মানে কিছু স্টাডি তারা করবেন এবং সেখান থেকে আই এম শিওর কিছু সলিউশন বেরিয়ে আসবে। তবে আমরা অবশ্যই এই জিনিসটা জনগণের জানার প্রয়োজন ছিল যে বিগত এতদিনে কি হয়েছে, বিগত প্রায় 1.5 দশকের বেশি, প্রায় 2 দশক কি হয়েছে বাংলাদেশে এবং এইটার জন্য কারা দায়ী, সেটার দায়িত্ব সরকারের, সেটার দায়িত্ব এই শ্বেতপত্র কমিটির না। এই আরেকটা জিনিস হচ্ছে যে আমরা খালি আলোচনাই করলাম যে কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে। এই ভয়াবহ কাণ্ডের জন্য শাস্তি কি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। সে সরকারি কর্মচারী হোক, সে ব্যবসায়ী হোক, সে যে কেউই হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেই, আমরা বাঙালি জাতি আমরা কোনোদিন শিখবো না। আমাদের এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। একটা এক্সাম্পল যদি আমরা ক্রিয়েট করতে পারি, তখন মানুষের ভিতরে যাদের মধ্যে সামান্য ন্যূনতম লজ্জাবোধ করে তারা হয়তো ভয়ে একটু পেছপা হয়ে যাবে। তারা হয়তো দ্বিতীয়বার চিন্তা করবে যে আমি যদি এই ধরনের অকল্পনীয় দুর্নীতি করি তাহলে আমার কি পরিস্থিতিটা হবে বা আমার কি পরিণতিটা হবে। এই জিনিসটা আমাদেরকে, বিশেষ করে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি কাউকে না দেন, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা মনে করব যে আবার অতীতের মতো সবাই পার পেয়ে যাবে, কিছুই হবে না। সেখানে আবার নতুন করে কি হবে, এই প্রকৃত ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হবে এবং তারা আগের মতোই দেখবে যে যারা এই দুর্নীতি করেছে তারাই ভালো ছিল এবং যারা প্রকৃত ব্যবসায়ী আছে তারাই আজকে বাংলাদেশ ব্যাংকের দৌড়ের উপরে আছে, তারা আজকে এনবিআর এর দৌড়ের উপরে আছে। তখন তারাও চিন্তা করতে পারে যে আমরা যদি প্রকৃত ব্যবসায়ী হয়েই থাকি তা আমাদের লাভটা কি হলো। দেখা যাচ্ছে যে যারা দুর্নীতি করেছে তাদেরই লাভ বেশি হলো। এই জন্য আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত প্রকৃতি ব্যবসায়ীরা কোনো আশ্বাস পাবে না। চমৎকারভাবে বলেছেন রিজওয়ানুর রহমান যে আসলে আমরা যে বাস্তবতাটা দেখি যে গবেষণা প্রচুর হয়, কিন্তু সেটির আসলে শেষ পর্যন্ত যে অর্থাৎ আইনের প্রয়োগ, শাস্তির যে প্রয়োগ, সেই জায়গাটায় আমাদের বড় সীমাবদ্ধতা আমরা অতীতে দেখতে পেয়েছি। আমরা আশা করব যে এবার নতুন করে চূড়ান্তভাবে যখন 1 থেকে 1.5 মাস পর রিপোর্টটি আসলে প্রকাশ পাবে, সেখানে যেন আসলে এই উদ্যোগগুলো নেওয়া হয়, সেটি আমরাও আশা করব। আমরা রিজওয়ানুর রহমান একটু যদি আলোচনায় আসি, আমরা এই শ্বেতপত্রে আমরা দেখেছি যে তারা আসলে বিভিন্ন খাতভিত্তিক বিশ্লেষণ আসলে তুলে ধরবেন। যখন চূড়ান্তভাবে আসবে তখন নিশ্চয়ই আমরা আরও সবিস্তারে জানতে পারবো, বিশেষ করে মেগা প্রকল্পে কী ধরনের অনিয়ম হয়েছে, চুক্তিগুলো করবার ক্ষেত্রে কী ধরনের অনিয়মের আশ্রয় হয়েছে, কী ধরনের অপচয় হয়েছে। শেষ পর্যন্ত আবারও হয়তো ওই কথায় ঘুরে ফিরে দাঁড়ায় যে তাদের বিরুদ্ধে আসলে যারা এটা করেছে তাদের বিরুদ্ধে শাস্তি কতটুকু হবে। রিজওয়ানুর রহমান, আমার প্রশ্নের জায়গাটি যে এখন আসলে আমাদের যে পরিস্থিতি, যে চলমান বাস্তবতা, একজন ব্যবসায়ী হিসেবে একটু কনফিডেন্সের জায়গা নিয়ে একটু জানতে চাইবো, আস্থার জায়গা নিয়ে। সেটি নিয়ে আপনারা নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার কথা বিভিন্ন সভা সেমিনারে বলছেন। আস্থার উদ্বেগ যেটা আমরা বললাম যে আসলে দেখেন বর্তমান পরিস্থিতিতে একটা কথা না বললেই না, আমরা অনেক আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। তারা বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা জায়গায় যেটা বারবার ব্যবসায়ীরা বলছে, আইন শৃঙ্খলার ব্যাপারে কেন জানি এই সরকার বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা কি তারা পাচ্ছে না? তাদের কি কোনো গ্যাপ আছে? আসলে আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমি ব্যক্তিগতভাবে তো জানি না, আমি আসলে সেটার কোনো পরামর্শ দিতে পারবো না। নিশ্চয়ই আমাদের দেশে অনেক এরকম বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে বসে আপনারা পরামর্শের ব্যবস্থা করতে পারেন। আজকে যদি দেখেন কলকারখানার মালিক পক্ষদেরকে এইভাবে রাস্তার মধ্যে নামিয়ে যদি পিটিয়ে প্রায় মানে হত্যা করার চেষ্টার মতো একটা পরিস্থিতি তৈরি করে, তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেছে। এবং এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনারা জানেন যে বহিরা শক্তিরা সবসময় চেষ্টা করছে একটা অপপ্রচার চালাতে, যার কারণে আমাদের যে ইমপ্রেশনটা ইন দ্য গ্লোবাল ক্লাইমেট, ইন দ্য গ্লোবাল এরিনা, বাংলাদেশ কিন্তু আজকে সেই ওই বন্যার দেশ নেই। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ গোল্ডেন অপরচুনিটিস। এখানে আমাদেরকে
এই যে অপপ্রচার যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে তো আমাকে প্রথমত আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণটাকে কঠোর একটা অবস্থান নিতে হবে। এখানে আনফর্চুনেটলি আমরা পুরোপুরি, আমরা বলতে আমরা ব্যবসায়ীরা, আমাদের জনগণ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সবাই ব্যর্থ। আমরা আমাদের কান্ট্রির ইমেজটাকে ঠিক মতো ব্র্যান্ড করতে পারছি না। আমাদের দেশে আজকে সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, তো আমরা ওনাকে ফেল করছি। এবং আমি বলবো এখানে বিনয়ের সাথে যে এই যে আজকে যে অ্যাডভাইজারি কাউন্সিল যেটা, ওনারা হয়তো এমন কোন কঠোর পদক্ষেপ নিতে পারছেন না যার কারণে ওনারা আজকে সাকসেসফুল হয়ে দাঁড়াবেন স্পেসিফিক্যালি অন দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং এখানে আমাদেরকে যদি আশ্বাস ফেরাতে হয়, এটা হার্ড লাইন মেথডে যেতে হবে। হার্ড লাইন মেথডটা কি সেটা তো আমার আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। আপনাকে এখানে চিহ্নিত করা, মানুষকে চিহ্নিত করা যারা এগুলো করছে। এবং আমারও একটা বিশ্বাস, এই যে কর্মচারীরা যে আজকে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এই ধরনের গন্ডগোল করছে, আমার কেন জানি মনে হয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। দেখা যাবে যে 99% লোকই এখানে আমাদের কর্মচারী না। তাদেরকে উস্কানি দিয়ে দুই একজন হয়তো সেখানে ভুল বুঝে চলে যাচ্ছে। উস্কানিমূলক যেসব গোষ্ঠীগুলো আছেন তাদেরকে চিহ্নিত করা, এটা যদি না করতে পারি আমরা প্রতিদিন, আজকে দেখেন আমরা হিসাব করছি 4 মাস অন্তর্বর্তীকালীন সরকার, আসলে 4 মাস কিন্তু না, তার আগের 2 মাস থেকে আমাদের সমস্যা চলছিল। এর পাশাপাশি আর্থিক খাতের যে একটা সুশাসনের অভাব ছিল, যার কারণে আমরা গত 1-1.5 বছর ধরেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। বিভিন্ন সময় সরকারের কাছে দাবি তুলেছে ব্যবসায়ীরা নীতি সহায়তার কারণে, আর্থিক সহায়তার কারণে, তবে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরে ধরেন এই যে টাকা ছাপিয়েছিল তখন সরকার, এই আপনার 60,000 কোটি টাকা যেটা ছাপিয়েছিল, আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে যে আবার এই সরকার টাকা ছাপিয়েছে। হ্যাঁ, এইটা আমাদের মূল্যস্ফীতিতে কিছুটা আঘাত করতে পারে, বাট আমি মনে করি তারপরও যে বর্তমান সরকার এই টাকাটা দিয়ে কোনো অলিগার্ক সৃষ্টি করা বা অলিগোপলি তৈরি করার জন্য, কাউকে টাকা পাচার করে নিয়ে যাওয়ার জন্য হয়তো এই টাকাটা ছাপায়নি। আসলে যেসব ব্যাংকগুলো প্রবলেমে আছে বা যেসব ব্যাংকে আমরা আজকে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি ক্রেতারা ন্যূনতম 5,000 টাকা বের করতে পারছে না, তাদেরকে সাহায্য করার জন্য নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগটা নিয়েছে। এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এটাও বলেছেন যে আমরা এই টাকাটা আবার বাজার থেকে বন্ডের এগেইনস্টে আমরা উঠিয়ে নেব। তো সেখানে নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই মুহূর্তে যারা দুষ্কৃতিকারী ব্যবসায়ী বা দুষ্কৃতিকারী কর্মকর্তা যারা আছেন সরকারি, তারা কিন্তু আতঙ্কে আছেন। তারা এমন না যে এখনো তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিছু কিছু হয়তো পার পেয়ে যাচ্ছেন বা আমরা এখন আমাদের নজরে আসছে না। বাট এই সার্বিক পরিস্থিতিটাকে যদি আমরা নিয়ন্ত্রণে না আনতে পারি, তাহলে আমরা যারা ব্যবসায়ী, আমাদের যদি কনফিডেন্স না বাড়ে, আপনার অর্থনৈতিক অবদান আস্তে আস্তে কমতে থাকবে। এবং সেটা যদি কমতে থাকে, আমাদের ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ আছে। আমরা মেগা প্রকল্পের নামে প্রচুর দুর্নীতি করে আমরা বহু টাকা ঋণ নিয়েছি, এই ঋণটা তো পরিশোধ করতে হবে এখন আমাকে। আমরা বহু টাকার প্রকল্প, ধরেন আপনার যে পাওয়ার সেক্টরের কথা যেটা বলা হয়েছে বা বিভিন্ন সেক্টর, ক্যাপিটাল মার্কেট বলেন, সেগুলো তো আমাদেরকে এখন এগুলা কারা পরিশোধ করবে? এই জনগণ ট্যাক্স দিয়ে পরিশোধ করবে। তো এইখানে আপনার ট্যাক্স রেভিনিউর ব্যাপারে আপনাকে আরেকটু সতর্ক হতে হবে, যেখানে আপনার ট্যাক্স কালেকশনটাকে কিভাবে আরো স্বচ্ছ করা যায় এবং ট্যাক্স নেটটাকে কিভাবে বাড়ানো যায়। এই মুহূর্তে যদি আমরা এনবিআর এর রিফর্মস না করতে পারি, আজকে 53 বছরে আমরা কোনো নির্বাচিত সরকার যেহেতু রিফর্মস করতে পারেনি, এখন দেখা যাচ্ছে যে বেসরকারি খাত পুরোপুরি একেবারে এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে আপনারা যাই করেন না কেন, কিছু কিছু বেসিক রিফর্মস আপনাদেরকে করে দিয়ে যেতে হবে। এই রিফর্মস গুলা করে অবশ্যই আমাদের যত যাই বলেন, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সবাই তাড়াতাড়ি নির্বাচন চায়, নির্বাচিত সরকার চায়, বাট আবার এটাও চায় যে দেখেন অনেক কিছু নির্বাচিত সরকাররা করতে পারেনি, দয়া করে আপনারা এগুলো করে দিয়ে যান, তারপরে আপনারা নির্বাচন, অ্যাটলিস্ট ইলেকশন কমিশন যেটা আপনার দায়িত্ব, এরপরে আপনার ব্যুরোক্রেসি যেটা আপনার দায়িত্ব, আর্থিক খাতের সুশাসন, যার কারণে আজকে আমাদের দেশের অর্থনীতির এই পরিণতি, এই বেসিক রিফর্মস গুলো আসলে আমাদের এই 20-50টা রিফর্ম আসলে সম্ভব না। একটা অন্তর্বর্তীকালীন সরকার তো একটা লিমিটেড টাইমের জন্য এসছে। হ্যাঁ, তারা রেকমেন্ডেশন দিয়ে যেতে পারে, যেটা হয়তো আমরা আশা করতে পারি যে একটা নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবেন। এ ধরনের কাজকর্ম যেটা আজকে ধরেন আপনার শ্বেতপত্রে যেটা হয়েছে, সিপিডিতে গত 30 বছর ধরে কাজ করছে, এরকম অনেকেই আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ট্রেড বডিজ আছেন যারা কাজ করছেন, তারা তাদের রেকমেন্ডেশন অবশ্যই আগামী সরকারকেও দিতে পারবে। সব রিফর্ম তো একসাথে করা সম্ভব না, বাট বেসিক যেগুলো আমাদের যে ভোটাধিকার, এটাকে ফিরিয়ে আনার যে একটা ব্যবস্থা নেওয়া,
সেটা আমাদেরকে রিফর্মস করে অবশ্যই করতে হবে। কনস্টিটিউশনাল কিছু রিফর্মস, সব রিফর্মস একসাথে করা যাবে না কনস্টিটিউশন, এটা তো বিশাল ব্যাপার। কনস্টিটিউশনাল রিফর্মস হ্যাঁ একটা নির্বাচিত সরকার করবে, বা তারা বেসিক কিছু রিফর্ম যদি করে দিয়ে যায় তখন কিন্তু আমরা বেসরকারি খাত একটু আস্থা ফেরত পাবো। কারণ আমরা যদি আস্থা ফেরত না পাই তাহলে ওই যে 85% যে ইকোনমিক কন্ট্রিবিউশন ফ্রম দি প্রাইভেট সেক্টর, এটা তো আপনি পাচ্ছেন না। সেটা না পেলে আপনি আপনার আর্থিক খাতে আরো ক্ষতি হবে, আপনার এনবিআর এর কালেকশনে আরো ক্ষতি হবে। একটা পর্যায়ে চলে আসবে যে এই ব্যবসায়ীরা দেখেন এখন অসহায় হয়ে পড়েছে, বিশেষ করে ছোট ব্যবসায়ী যারা। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তো সবার আওয়াজ পাওয়া যায়, বড় ব্যবসায়ীরা বড় বড় সংগঠনের সাথে বা উপদেষ্টাদের সাথে উদ্বস করছে, তারা তাদের কথা পৌঁছে দিতে পারছে। কিন্তু আজকে যে ছোট ছোট উদ্যোক্তা যারা ধরেন স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদেরকে যদি আজকে আর্থিক সহায়তা না দেওয়া হয় তারা কি করে চলবে? আমরা সবসময় মনে করি যে বিশাল ব্যবসায়ী যারা, তারাই মনে হয় আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করে। হ্যাঁ অবশ্যই তারা করে, কিন্তু বেশিরভাগ এমপ্লয়মেন্ট জেনারেশন হয় আমাদের এসএমই থেকে। তা আমি মনে করি যে আজকে ছোট ছোট যারা উদ্যোক্তা আছেন, যারা 1 কোটি টাকা লোন নিয়েছেন, যারা 5 কোটি টাকা লোন নিয়েছেন, বেশি উপরে যাওয়ার দরকার নেই, এবং যাদের 100% কোলাট্রালাইজ লোন, তাদেরকে যদি আপনারা এই মুহূর্তে সহায়তা না দেন, আমি বলছি না ঋণ মাফ করে দেন, আপনি 3 মাস 6 মাস 9 মাস মেয়াদ বাড়িয়ে দেন তাদের জন্য। যারা 1 কোটি টাকা লোন নিয়েছে তারা কিন্তু দেশ থেকে পালাবে না, তারা দেশের টাকা নিয়ে চলে যাবে না, তারা এখানেই থাকবে, তারা ছোট উদ্যোক্তা এবং তারাই কিন্তু আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাদের দিকে এখন তাকিয়ে আমি মনে করব অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যারা আছেন তাদের দিকে যদি তাকান, আপনার অটোমেটিক্যালি ওই মিডল ইনকাম গ্রুপটাই আপনার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন রিজওয়ানুর রহমান চমৎকারভাবে। আমরা বিশেষ করে ছোট উদ্যোক্তার কথা যেটি বলছিলেন, ব্যবসায়ীদের আস্থার বিষয়ে বলছিলেন, মোটা দাগে আসলে রিফর্ম উদ্যোগগুলোর কথাও বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে এটা করতে হবে, নয়তো রাজনৈতিক সরকার এসে যদি আবার আমরা পুরনো পথে হাঁটি, শেষ পর্যন্ত আসলে কাঙ্ক্ষিত যে সুফল সেটি পাবো না। রিজওয়ানুর রহমান, আমি একটু জানতে চাইবো যে বিনিয়োগ নিয়ে, কর্মসংস্থান নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেহেতু আমাদের একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, সেই জায়গাটা নিয়ে একটু জানতে চাইবো যে আপনাদের মধ্যে বা ব্যবসায়ীদের মধ্যে নিশ্চয়ই তারা এক ধরনের শঙ্কা বোধ করেন যে কখন নির্বাচন হবে, আবার নির্বাচিত সরকার কেমন হবে, এই যে একটা তাদের তো সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা মাথায় কাজ করে কিনা, বিশেষ করে যারা বিনিয়োগকারী, বড় বিনিয়োগে যেতে চায়। একই সঙ্গে যদি এফডিআই এর কথাও বলি, সেটা একটা বড় ধরনের হ্যাম্পার হওয়ার পসিবিলিটিস তৈরি হচ্ছে কিনা আমাদের এই সময়টাতে। আপনার এফডিআই এর ব্যাপারে যদি আমি আপনার শেষ সাবজেক্টটাতে চলে আসি, এফডিআই এই মুহূর্তে আসলে তারা কনফিডেন্ট ফিল করবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমি 3টি বড় বড় কোম্পানির সাথে কাজ করছি গত 6 মাস যাবত, কিন্তু গত 3 মাসে তাদের সুরটা একটু পাল্টে গেছে। তারা বলছে যে তারা আসলে লেজিটিমেসি খুঁজছে। আর আমাদের আজকে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি যে ধরনের ইমোশন জড়িত, এফডিআই যারা করে তারা তো এগুলো দেখে না, তারা তো ইমোশন দেখে না, তারা লেজিটিমেসি খুঁজে, তারা কনস্টিটিউশনাল যে এটা কি সাংবিধানিক ভাবে হয়েছে কিনা, তারা এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে। আমরা প্রায় সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই যে তোমাদের এই সরকার কি বৈধ কি অবৈধ। আমি বললাম দেখো, বৈধ অবৈধ দরকার নেই, তোমরা কবে দেখেছো এরকম গণ অভ্যুত্থান, একটা যুদ্ধ, অস্ত্রবিহীন যুদ্ধ, এটা তো কোনো সময় আমার মনে হয় না তোমরা রিসেন্টলি ইন দ্য রিসেন্ট হিস্ট্রি কেউ তোমরা এটা নোটিস করেছো। তো তাদেরকে আমরা আমাদের জন্য আমাদের দেশকে যেভাবে প্রচার করতে হয় আমরা সেটা করছি। আমরা যেভাবে চাবো বিদেশি বিনিয়োগ করতে, তাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে আমাদের অ্যাটলিস্ট ওই আবার ঘুরে ফিরে আমি ওই একই বোরিং কথাটা আপনাকে বলবো, ল অ্যান্ড অর্ডারটাকে তো আপনার কমপ্লিট করতে হবে। সেটা যদি আপনি না করতে পারেন, তারা তো আসলে আপনি খেয়াল করবেন বিদেশের মিডিয়ায় তো ভালো জিনিস খুব কম দেখায়, খারাপ জিনিস বেশি দেখায়। আমাদের এখনো তাই, খারাপ জিনিসগুলো একটু বেশি প্রচার হয়ে যায়। তো আমরা এই যে কাউন্টার ন্যারেটিভ একটা সৃষ্টি করবো, এই জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা এই ন্যারেটিভ ড্রাইভিং টিম দরকার। ওনারা এই পিআর এর ক্ষেত্রে সবাই এখন আমাদের প্রধান উপদেষ্টার উপরে নির্ভর। প্রধান উপদেষ্টা যখন একটা বার্তা দেয় সেটাকে সবাই ফরজ হিসাবে ধরে নেয়, বাট প্রধান উপদেষ্টা তো ইজ আ ব্র্যান্ড অফ ইটস ওন। বাংলাদেশের যে অ্যাডভাইজারি কাউন্সিল, দ্যাট ইজ নট আ ব্র্যান্ড। তাদেরকে এখন এই ধরনের ন্যারেটিভের জন্য প্রপার পিআর টিম, প্রেসের থেকে জিনিস বলে আমাদের প্রেস সেক্রেটারি বলেন বা যারাই আছেন, তাদেরকে এই ন্যারেটিভ, হ্যাঁ আমি শিওর তারা চেষ্টা করছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাট একটা পর্যায়ে গিয়ে তাদেরকে এই ন্যারেটিভটাকে ট্যাকেল করার জন্য একটা ভালো ইমেজ বাংলাদেশের তৈরি করতে হবে। এরপরে আপনি যেটা বললেন যে আমাদের স্থানীয় শিল্পপতিরা কি বিনিয়োগ করতে চাচ্ছে কিনা, তারা বিনিয়োগ করতে চাচ্ছে,
আমি নিজে ব্যক্তিগতভাবে এখনো বিনিয়োগ করতে চাই, বাট আমি তো আশ্বাস পাচ্ছি না আমার সিকিউরিটি কোথায়। এই মুহূর্তে আর্থিক খাতে যে অবস্থা এবং আমাদের যে ইনফ্লেশনটা এত হাই, যার কারণে আজকে 16%, 17%। গতকালকে আমি একটি ব্যাংকের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, তখন উনি নিজেই বললেন যে 16% ইন্টারেস্ট দিয়ে নতুন ব্যবসায়ীরা কি করে মাঠে নামবে। তো অবশ্যই আমরা আশাবাদী এই সরকারকে একটু সময় দিলে তারা যখন ইনফ্লেশনটা কমিয়ে আনতে পারবে, তার সাথে আমাদের এই ব্যাংকের ইন্টারেস্ট রেট গুলো কমে আসবে। এইটা না করা পর্যন্ত, এবং আমি আবারও বলবো, বারবার একই কথা বারবার বলছি, যে আইন শৃঙ্খলা যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, সাবসিকুয়েন্টলি এগুলার কোনো এফেক্ট আসবে না আমাদের মধ্যে। জি, রিজন রহমান, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় আপনি সময় দিয়েছেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে আবারও পাশে পাবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজন রহমান কথা বলছিলেন সমসাময়িক যে ব্যবসায়িক পরিবেশ, আস্থার কথা। একই সঙ্গে আমরা শ্বেতপত্র অর্থনীতির যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটি আজকে খসড়া প্রতিবেদন দিয়েছে সেটি নিয়েও কথা বলছিলাম। বিজনেস আওয়ার একটা বিরতি নেবার সময় হলো, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজকে কিন্তু লেনদেন চলছে। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা যদি লক্ষ্য করি, ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স আজকে কিন্তু যেটি বলছিলাম যে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারা। এখন পর্যন্ত প্রধান সূচক 26 পয়েন্ট বেড়েছে, ডিএসসিএক্স 26 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5211 পয়েন্টে, এবং সরিয়া সূচক যেটি সেটিও 5 পয়েন্ট বেড়েছে, 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1170 পয়েন্টে। অন্যদিকে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 যে সূচক রয়েছে সেটিও 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1917 পয়েন্টে। সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারার পাশাপাশি আমরা লেনদেন এখন পর্যন্ত যেটি লক্ষ্য করছি যে 363 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ। এখনও হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 268টির দর কিন্তু বেড়েছে, অর্থাৎ দাম বাড়ার তালিকায় বেশিরভাগ সংখ্যক শেয়ার আজকে। 78টি দর এখন পর্যন্ত কমেছে এবং অপরিবর্তিত আছে 45টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সব মিলিয়ে বাজারে আজকে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে এবং বিক্রির চাপও রয়েছে কিছুটা দেখা যাচ্ছে। সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা যে ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো অব্যাহত থাকলেও থাকতে পারে। পুঁজিবাজারের পর এবার আমরা মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান মুদ্রার বিনিময় মূল্য শুরুতেই মার্কিন ডলার 119 টাকায় এবং 120 টাকায় কেনাবেচা হচ্ছে, যেটি আনুষ্ঠানিক রেট ঘোষণার পর থেকে আমরা লক্ষ্য করছি। খোলা বাজারে সামান্য একটু বেশি। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পাউন্ডের দাম এখন 150 টাকায় কিনে 155 টাকায় সোনালী ব্যাংকে আজকের দিনে বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 32 টাকা 70 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দাম দেখে নেব আমরা। স্বর্ণের দাম আমরা লক্ষ্য করছি যে 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ সেটি 1,42,000-43,000 টাকা হয়েছিল, সেটি এখন 1,38,708 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে 11,351 টাকা প্রতি গ্রাম এবং 1,32,000 টাকা ভরি। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ভরি প্রতি 1,13,491 টাকা এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটিও এখন এক ভরির দাম পড়বে 93,160 টাকা। এক ভরির সমান 11.664 গ্রাম হিসেবে এখানে দাম দেখানো আছে। আমরা পাশে গ্রাম প্রতি দর দেখেছি। এবারে রূপার দাম দেখব। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি 2,578 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের রূপা কিনতে হলে এখন পড়বে 2,449 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2,100 টাকার কিছু বেশি, আর সনাতন রূপার দাম পড়বে 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা, রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ার আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। খেজুর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জের গাছিরা। সূর্যোদয়ের আগেই প্রতিদিন গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে জাল করেন তারা। তৈরি করছেন সুস্বাদু ও হরেক রকমের গুড়। গাছিরা বলছেন গুণগত মান ভালো ও সুস্বাদু হওয়ায় গুড়ের চাহিদাও রয়েছে দেশ জুড়ে।
শুরু হয়েছে শীতকাল, আর খেজুরের রস ছাড়া শীত যেন জমেই না। রাতে খেজুর গাছে হাড়ি বেঁধে দেয়া থেকে শুরু হয় কর্মযজ্ঞ। টাটকা রসের জন্য প্রচন্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে রস সংগ্রহ শুরু করেন গাছিরা। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জের রাস্তা ও পুকুর পাড়ের শত শত খেজুর গাছ লিজ নেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গাছিরা। রস সংগ্রহ করে জাল দিয়ে তৈরি করেন সুস্বাদু ও হরেক রকমের গুড়। বিকালবেলা গাছে হাড়ি লাগাই, ধরেন সারা রাতে রস পড়ে, আমরা 4টার থেকে উঠি, আপনার রস গাছ থেকে সংগ্রহ ঢালি নিয়ে এসে পরে কাড়াতে দিই রস। কোনো গাছে 3 কেজি 4 কেজি রস পড়ে। রস নিয়ে আসার পর কয়েক সেকির ঢালার পর ধরেন হইলো জাল দিই। 5-6 জন মিলে প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 মণ গুড় তৈরি করেন। গুণগত মান ভালো হয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার পাইকাররা এসে গুড় কিনে নিয়ে যান। স্থানীয় পার্শ্ববর্তী গ্রাম এলাকার থেকে আমাদের পিঠাটা খাওয়ার জন্য আমাদের গুড়টা নিয়ে যায়। শুনছি এখানকার খেজুরের গুড় নাকি খুব মানে ভালো, এই কারণে আসা। খুবই সুস্বাদু এবং গুণগত মান ভালো। আমরা খাই, এলাকার লোকজনও খায় এবং আমি দেখি অনেক বাইরের লোকজন এসে কিনে নিয়ে যায়। পিঠা, পুলি, পায়েস সহ হরেক রকমের মিষ্টান্ন তৈরির এই উপাদান দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেক খেজুর গাছ ছিল, কিন্তু দিন দিন খেজুর গাছ কমে যাওয়ার কারণে রস উৎপাদন কমে গেছে। খেজুর গাছ বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খেজুরের রস সংগ্রহের পর যেন কাঁচা রস কেউ ব্যবহার না করে, না খায়, সেই জন্য পরামর্শ দিচ্ছি। এবং এটা আমরা আরো যেন বাড়ে আমাদের এই রাস্তার পাশে, সেই জন্য কৃষকদেরকে আমরা মাঠ পর্যায়ে আমাদের মাঠ দিবস, আমাদের কৃষক প্রশিক্ষণ বৈঠক, এগুলোতে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। শুধুমাত্র তারাস উপজেলার 8 ইউনিয়নে রস সংগ্রহ করার মতো প্রায় 5800 খেজুর গাছ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বড় মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের হাওর ও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে পানির সংকট। মৌসুমের এই সময়ে সেচের পানির অভাবে বীজতলা ও জমি ফেটে চৌচির। এছাড়া চলতি বছরে 3 দফা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কৃষকরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়ানোর আশা তাদের। বড় চাষাবাদের শুরুতেই দেখা দিয়েছে সেচের পানির সংকট। এ অবস্থা মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর সহ ছোট বড় হাওর ও নিম্নাঞ্চলের। যদিও ধানের দাম বাড়ায় এবার বড় চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। প্রত্যেক বছর করে সার দিব, বীজ দিব, কিন্তু আমরা সময় মতো কিচ্ছুই পাই না। বুড়োর যে সিজন আইছে, আবার সাথে সাথে যে ফানি ফুড়েন তারা টানিয়ে নিছে কি, বর্তমানে এখন যে ফানি ফুড়েন দিব, এ ফানি ফুড়াইনও নাই। শীঘ্রই পানি সরবরাহ সহ সমস্যার স্থায়ী সমাধান চান কৃষকরা। এছাড়া বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষিপণ্য সহ ডিজেলের দাম কমানোর দাবি তাদের। আমরা খুব কষ্টের মাঝে আছি, বা কিভাবে যে করবো, কোনো ধরনের কোনো সহযোগিতা বা মানে আস্থা তাদের কাছ থেকে আমরা পারাম না। পানির যে গাছগুলো ফাটি যায়, আলু তোলা ফাটি যায়, আমরা পানি পারাম না, খেত করবো কিলা। কৃষি বিভাগ বলছে কৃষকের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ চলছে। আমরা ইতিমধ্যে মনোব্যারেজের কাল খননের এবং কাল সংস্কারের জন্য ইতিমধ্যে সমন্বয় সভার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি। ইনশাল্লাহ তারা প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুদিনের মধ্যেই এটার কাজ শুরু হবে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত সেচের পানি সরবরাহ করা হবে। মাঠ পর্যায়ে সেচ ক্যানেলগুলো সংস্কার কাজ চলমান রয়েছে এবং মনো ব্যারেজের যে গেট বন্ধ করা হবে সেই সম্পর্কিত যাবতীয় কার্যক্রম এবং প্রস্তুতি গ্রহণ করা হবে। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় 6টি হাওর সহ নিম্নাঞ্চলে ৬২,১০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বাজারে অস্থিরতা কমাতে চলতি বছরের বাকি সময়ে দেশীয় উৎস থেকে বৈদেশিক মুদ্রা কেনায় স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। সম্প্রতি ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের বিনিময় হার উল্লেখযোগ্য হারে কমেছে। এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজার থেকে ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রা কেনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে। So I just exchanged the $400 to 30.
$1 was worth 93 rupees. দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।